এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন টুটুল শেখ। ওনার বাড়ি মেহেরপুর জেলায়, আর ঘটনাটি ঘটেছিল যশোর জেলার শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের একটি গ্রামে। আর এটি একটি পুকুর কেন্দ্রিক ঘটনা ছিল। আর পুকুরটি যেহেতু একজন প্রভাবশালী লোকের, এই কারণে ওই পুকুরের মালিকের নামটি উনি উল্লেখ করেননি। এটি 2022 সালের আগস্ট মাসের ঘটনা, যার ঘটনা উনি ছিলেন এই টুটুল ভাইয়ের ওয়াইফের চাচাতো ভাই। উনি 17 আগস্ট 2022 খ্রিস্টাব্দ তারিখে মারা যান। ঘটনাটি ঘটে গেছে একটি মাছের ঘেরকে কেন্দ্র করে। আর যিনি মারা গিয়েছিলেন তার নাম ছিল রাশেদ। এই যে ঘের, এই ঘেরটি ছিল কয়েক শত বিঘা জুড়ে। ঘেরটি যে জমিতে ছিল তার 3 সাইডে কিন্তু কোনো গ্রাম ছিল না, শত শত বিঘা জুড়ে খালি মাঠ আর মাঠ। এই ঘেরটির একটি বদনাম ছিল যে ওইখানে কোনো পাহারাদার নাকি বেশি দিন থাকতো না, কিছুদিন কাজ করত আবার চলে যেত। কেন চাকরি ছেড়ে দিত তার কারণও কাউকে বলতো না। ঘেরটি নিয়ে ওই এলাকাতে লোকমুখে অনেক কথা প্রচলিত ছিল। যেহেতু কোনো লোক ওইখানে বেশি দিন থাকতো না, এক পর্যায়ে এমন অবস্থা হয় যে আর কোনো লোকই পাওয়া যাচ্ছিল না ঘের পাহারা দেওয়ার জন্য। তাই বাইরে থেকে লোক নিয়ে এসে ঘের পাহারা দেওয়ার চিন্তা করে। কিন্তু তবুও পাহারাদাররা 1-2-3 দিন সর্বোচ্চ, এর বেশি দিন থাকে না। কিন্তু ঘের তো পাহারা দিতে হবে, তাই না? তাই ঘেরের মালিক ভাবলেন টাকা বাড়িয়ে দিয়ে নিশ্চয়ই লোক পাওয়া যাবে। আর এই সুযোগটাই নেয় এই টুটুল ভাইয়ের ওই ভাই এবং তার এক বন্ধু। ওই ভাইয়ের নাম রাশেদ ভাই। তো উনি এবং ওনার এক বন্ধু মোট 2 জন গত 12 আগস্ট 2022 সাল থেকে মাছের ঘের পাহারা দেওয়া শুরু করে, যাতে মাছ চুরি না হয়ে যায় কিংবা শেয়াল বা অন্য কোনো কিছু এসে মাছ খেতে না পারে। এই জন্য তারা ঘেরের 4 সাইড দিয়ে যে রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে এবং টর্চ নিয়ে পাহারা দিচ্ছিল। বলে রাখা ভালো, ঘেরের রাস্তার 2 সাইড দিয়ে কিন্তু বিভিন্ন গাছ লাগানো ছিল। প্রথম দিন তারা যখন পাহারা দিচ্ছিল তখন রাত 2টো কি 2:30 বাজে। ওই সময় তারা খেয়াল করে যে রাস্তার যে ঢাল পুকুরের দিকে নেমে গেছে, সেই ঢালের উপর আধা খাওয়া মাছ পড়ে আছে কয়েকটা। মাছের শরীরে কিন্তু তখনও তাজা রক্ত লেগেছিল। তারা তো দেখে পুরোই অবাক। তারপর ভাবে হয়তোবা শিয়াল বা অন্য কোনো প্রাণী এই কাজ করেছে। এইভাবে তারা আবার টহল দেওয়া শুরু করে। কিন্তু কয়েক গজ এগিয়ে গিয়ে দেখে সেই আধা খাওয়া মাছ আবারও পড়ে আছে এবং সেই মাছ দিয়ে একইভাবে টাটকা রক্ত ঝরছে। মনে হচ্ছে এইমাত্র কোনো প্রাণী খেয়ে ওখান থেকে সরে পড়েছে, কিন্তু তার খাওয়া এখনো হয়নি। এবারও তারা একই চিন্তা করে সামনে এগোতে থাকে যে কোনো শিয়াল বা অন্য কোনো কিছু এই কাজ করেছে। কিন্তু আরো সামনে এগোতে দেখে একই ঘটনা। এইভাবে যদি মাছ মারা যেতে থাকে তাহলে তো তাদের চাকরি চলে যাবে। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা দুজনই আলাদা আলাদাভাবে টহল দেবে। এবং ওই সময় তারা আলাদা আলাদাভাবে টহল দেওয়া শুরু করে, একসাথে টহল দিচ্ছিল না। এভাবে তারা প্রথম দিন টহল দেওয়া শেষ করে। পরের দিন তারা সন্ধ্যার আগের দিকে যখন টহল দিতে আসে, তারা ভাবতে থাকে গত রাতের যে ঘটনা, মানে মাছ খাওয়ার যে ঘটনাটা, এই ঘটনাকে কেন্দ্র করে হয়তো ঘেরের মালিক তাদেরকে বকাঝকা করবে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, তাদেরকে মালিক কিছুই না বলে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে মালিক বাড়িতে চলে যায়। মালিক এমন ভাবে আচরণ করে যেন কিছুই হয়নি। যাই হোক, তারা তাদের দায়িত্ব বুঝে নিয়ে আগের দিনের মতো আলাদা আলাদাভাবে টহল দেওয়া শুরু করে। রাত 12টা কি 12:30 এমন একটা সময় তারা তাদের বাসা থেকে নিয়ে আসা খাবার পুকুরের সাইডে একটা মাচাইয়ে বসে, মাচাই বলতে ওই যে বাসায় তৈরি একটা ধরনের চৌকি বিশেষ আর কি, তো ওখানে বসে একসাথে খাচ্ছিল। এমন সময় তারা খেয়াল করে ঘেরের এক সাইডে, মানে তারা যেখানে বসে খাবার খাচ্ছিল সেখান থেকে 30 থেকে 40 গজ দূরে পানির ভেতরে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং বুদবুদি উঠছে। এমন ভাবে বুদবুদি উঠছে যে পানি প্রায় 10 থেকে 15 ফিট উপরে উঠে যাচ্ছে।
তারা হঠাৎ এটা দেখে ভয় পেয়ে যায়। এভাবে প্রায় 5 থেকে 7 মিনিট চলার পরে আবার হঠাৎ করেই সবকিছু ঠান্ডা নিশ্চুপ হয়ে যায়, মনে হচ্ছে এখানে কিছুই হয়নি। পানি কিন্তু তখনও ঢেউ খেলছিল, মানে একটু আগে তারা যেটা দেখেছে তারা কিন্তু ঠিকই দেখেছে, ভুল কিছু কিন্তু দেখে নাই। আর দুজন একসাথে কিভাবে ভুল দেখতে পারে? যাই হোক, রাশেদ ভাই তার বন্ধুকে বলে যে পানিতে হয়তো বা গ্যাসের কারণে এমনটা হতেই পারে, এতে ভয় পাওয়ার কিছুই নেই, তাড়াতাড়ি তুই খেয়ে নে, এটা বলে তার বন্ধুকে। আর যদি তাড়াতাড়ি না খেয়েই, তাহলে তো গত রাতের মতো আজও শিয়াল এসে মাছ খাবে। আর মালিক যদি বুঝতে পারে, গত দিনেরটা হয়তো বা বোঝে নাই, কিন্তু আজকে যদি বুঝতে পারে তখন হয়তো চাকরি থাকবে না। আর গতদিন মালিক বুঝলেও হয়তো বা কিছু বলে নাই আমাদেরকে। আর এখানে সারা মাস কাজ করে যে টাকা উপার্জন করি, তা যদি অন্য জায়গায় সারা মাসও কাজ করা যায়, তার অর্ধেকও জুটবে না। নে নে তাড়াতাড়ি খা, এটা বলে রাশেদ ভাই তার বন্ধুকে। তারা তাদের মতো করে রাতের খাবার শেষ করে যখন পাহাড় দিতে যায়, তারা লক্ষ্য করে আগের দিনের মতো মাছ আধা খাওয়া অবস্থায় পড়ে আছে। মনে হচ্ছে মাছগুলো কিছুক্ষণ আগে কেউ ফেলে রেখে চলে গেছে। তারা ভাবতে থাকে, আমরা আজ এত ভালো করে আলাদা আলাদা টহল দিয়েও মাছ এই কে কিভাবে খাচ্ছে তা দেখতে পেলাম না। সেদিনের মতো তারা ডিউটি শেষ করে বাড়ি ফেরত যায়। পরের দিন সকালে তারা ঘেরে আসে আধা খাওয়া পড়ে থাকা যে মাছগুলো, সেগুলো দেখবে বলে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সকালবেলায় সেখানে কোনো মাছ পড়ে ছিল না। তারা দিনের বেলায় পাহারা দেওয়ার জন্য যে পাহারাদার ছিল, তাদেরকে মাছের বিষয়ে জিজ্ঞেস করে তারা বলে, না তো, পুকুরের ধারে তো কোনো মাছ পড়ে ছিল না। রাশেদ ভাই তার বন্ধু তো অবাক হয়ে যায়। তারা সেদিনের মতো বাড়ি চলে আসে। অন্য দিনের মতো সন্ধ্যাবেলায় রাশেদ ভাই এবং তার বন্ধু ওই ঘেরে যায় পাহারা দিতে। সন্ধ্যা থেকে তারা ভালোভাবে পাহারা দিচ্ছিল। এই সময়ের ভিতরে তারা অস্বাভাবিক কিছুই দেখেনি। রাত 12টা কি 12:30টার দিকে রাশেদ ভাই এবং তার বন্ধু যখন আবার ওই মাচায় বসে খাবার খাচ্ছিল, তখন তারা দেখে সেই আগের দিনের মতো ঘেরের দক্ষিণ সাইডের পানিতে বুদবুদি উঠছে। মনে হচ্ছে পানিগুলোকে 10 থেকে 12 ফুট উপরে কোনো বড় মোটর দিয়ে উপরের দিকে ছুড়ে দিচ্ছে। রাশেদ ভাই ও তার বন্ধু তো এটা দেখে ভয় পেয়ে যায়। তো এই ভাইয়ের বন্ধু রাশেদ ভাইকে বলে যে কাল না হয় গ্যাসের কারণে এমনটা হয়েছিল, কিন্তু প্রতিদিন একই সময় এভাবে পানি উঠবে এটা তো হতে পারে না। আর তাছাড়া আমি অন্য পাহারাদারদের সাথে কথা বলেছি, তারা বলেছে দিনের বেলায় কখনো এমন ভাবে পানি উপরে উঠতে তারা দেখেনি। তাছাড়া গ্যাসের কারণে পানি বুদবুদ উঠতে পারে, কিন্তু এভাবে এত উচ্চতায় তো পানি ওঠা সম্ভব নয়। রাশেদ ভাই তখন বলে, এই বাদ দে তো, টহলে যা, আজকে আর শিয়ালকে মাছ খেতে দেয়া যাবে না কিন্তু। তখন তারা খাওয়া শেষ করে টহলে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর রাশেদ ভাই শুনতে পায় ঘেরের অন্য সাইডে তার বন্ধু চিৎকার করে তার দিকে দৌড়ে আসছে। রাশেদ ভাই সেদিকে জলদি করে সাইকেল নিয়ে গিয়ে যায়। তার বন্ধু কাছে আসতেই মনে হচ্ছে সে অনেক ভয় পেয়ে আছে, তার চোখে মুখে আতঙ্কের ছাপ। তখন রাশেদ ভাই তার বন্ধুকে বলে, কিরে কি হয়েছে তোর, সাইকেল ফেলে এভাবে দৌড়ে আসলি কেন? তখন তার বন্ধু বলে, আমি যখন সাইকেলে চড়ে আস্তে আস্তে টহল দিচ্ছিলাম, তখন পুকুর থেকে আমার দিকে কিছু একটা কেউ ছুঁড়ে মারলো, যা আমার শরীরে এসে পড়ে। আমি তখন খেয়াল করে দেখি কেউ আধা খাওয়া মাছ আমার দিকে ছুঁড়ে মেরেছে। আমি তখন পুকুরের ধারে তাকাই, আর তখন দেখি মানুষের মতো কিছু একটা আমার দিকে পেছন ফিরে পুকুরের ভেতরে গোড়ালি সমান পানিতে বসে কিছু একটা করছে। সেটা কি জিনিস ভালোভাবে বোঝার জন্য আমি যখন হাতে থাকা টর্চ লাইট সেদিকে জ্বালাই, তখন দেখি একটা শিম্পাঞ্জির মতো প্রাণী আমার দিকে পেছন ফিরে কিছু একটা করছিল। আমি যখন লাইট জ্বালাই, এই লাইট জ্বালানোতে সেই প্রাণীটি আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকায়। তখন দেখি কুকুরের মতো লম্বা মুখওয়ালা প্রাণীটির মুখে একটি মাছ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখগুলো যেন আগুনের কোনো টেনিস বল। প্রাণীটি তখন আধা খাওয়া মাছটি আমার দিকে ফুহ করে ছুঁড়ে দেয়, ওই মুখে থাকা ওই মাছটি, আর ওই প্রাণীটি আমার দিকে ধেয়ে আসতে থাকে। আমি তখনই চিৎকার দিয়ে সাইকেল ফেলেই তোর কাছে ছুটে এসেছি। রাশেদ ভাই তার বন্ধুর ঘটনা শুনে তো হো হো করে হেসে দেয়, বলে চল তো দেখি কোথায় তোর সেই শিম্পাঞ্জি। তার বন্ধু তার সাথে যেতে চাচ্ছিল না, খুব ভয় পাচ্ছিল এবং বলছিল, ভাইরে আমি বাড়ি চলে যাচ্ছি, তুইও চল, টাকা পয়সার আমার কোনো দরকার নেই, এই চাকরি করব না। তখন রাশেদ ভাই তার বন্ধুকে নিয়ে ওই জায়গায় যায় জোর করেই। সেখানে গিয়ে দেখে টর্চ লাইটটা তখনও চলছে,
সাইকেলটা পুকুরের সাইডে পড়ে আছে, সেখানে শিম্পাঞ্জির মতো কিছুই নেই। তবে রাশেদ ভাই একটা জিনিস লক্ষ্য করে, সেখানে পুকুরের ধারে রাস্তার উপরে আধা খাওয়া কিছু মাছ তখনও পড়ে আছে। তখন রাশেদ ভাই তার বন্ধুকে বলে, কই, কিছুতে নেই এখানে, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। তখন তার বন্ধু বলে, কিছুই যদি না থাকবে তাহলে রাস্তার উপর এমন আধা খাওয়া মাছ কোত্থেকে আসবে বল। তখন রাশেদ ভাই বলল, কিছু না, শিয়াল হয়তো মাছ পানি থেকে ধরে এনে এখানে বসে খেয়েছে। কিন্তু রাশেদ ভাইয়ের বন্ধু কোনোভাবেই তা মানতে পারছিল না। তখন রাশেদ ভাই বলে, আচ্ছা ঠিক আছে, চল আমরা আলাদা আলাদাভাবে আর টহল দিব না, দুজন একসাথে টহল দিব। তখন দুজন সাইকেলে চড়ে একসাথে টহল দিতে থাকে। রাত তখন 2টা কি 2:30। তারা লক্ষ্য করে পানিতে আগের মতো করে উপরের দিকে বুদবুদ উঠছে। তখন তারা ভাবে, আচ্ছা কি হয় আজকে আমরা দেখব। তারা সাইকেল রেখে একটি আম গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছিল ওই পানির ফোয়ারার দিকে। তখন তারা দেখে যে পুকুরের পানিতে ওই ফোয়ারার আশেপাশে আর অনেক ফোয়ারার সৃষ্টি হয়েছে। পুকুরের এই অবস্থা দেখে তারা দুজনেই মারাত্মক ভয় পেয়ে যায়। তখন তারা লক্ষ্য করে যে প্রতিটি পানির ফোয়ারার উপরে কালো ছোট ছোট অবয়ব এক ফোয়ারার মাথা থেকে অন্য ফোয়ারার মাথায় লাফালাফি করছে। অবয়বগুলো তাদের কাছে আস্তে আস্তে স্পষ্ট হতে থাকে। দেখে মনে হয় যেন এগুলো কোনো বানরের বাচ্চা। এভাবে সমস্ত পুকুরে মনে হচ্ছে কোনো মেলা বসেছে। কয়েক মুহূর্তের মধ্যে সমস্ত পুকুরে শত শত পানির ফোয়ারা আর কালো অবয়বে ভরে যায়। কোনো কোনো অবয়ব পানির উপর দিয়ে খেলা করে বেড়াচ্ছে, কেউ কেউ পুকুরের পানির উপর দিয়ে দৌড়ে বেড়াচ্ছে। মনে হচ্ছে তারা পানিতে না, মাটিতে দৌড়ে বেড়াচ্ছে। কিছুক্ষণের ভেতর রাশেদ ভাই আর তার বন্ধু খেয়াল করে যে মনে হচ্ছে তারা কোনো বাজারের সাইডে আম গাছের গোড়ায় বসে আছে। যেখানে কিছুক্ষণ আগে পুকুর ছিল সেখানে এখন বিশাল এক খোলা বাজার। চারদিকে মনে হচ্ছে দিনের মতো আলো। সেখানে কেউ কেউ বিভিন্ন পণ্য বিক্রয় করছে আর কেউ কেউ কিনছে। এমন অবস্থায় তারা দুজনেই বেশ অবাক হয়। তখন রাশেদ ভাইয়ের বন্ধু বলে, চল আমরা এখান থেকে চলে যাই। কিন্তু রাশেদ ভাই বলে, আচ্ছা যাবো তো, কিন্তু কোন দিকে যাবি বল, রাস্তাঘাট কিছু চিনতে পারছিস? তখন রাশেদ ভাইয়ের বন্ধু খেয়াল করে, আর সত্যিই তো, তারা কোন দিকে যাবে, আশেপাশে কিছুই তো চিনতে পারছে না, সবই তো অচেনা, এ কোথায় চলে আসলো তারা। তখন রাশেদ ভাই বলে, চল আমরা বাজারের ভিতরে গিয়ে দেখি যে বাজারটা বসছে, আসলে এখানে কি। একথা বলেই রাশেদ ভাই আর অপেক্ষা না করে বাজারের ভিতর ঢুকতে যায়। ঠিক তখনই একজন শিম্পাঞ্জির মতো সেই অবয়ব, কিন্তু মাথায় হরিণের মতো ছোট দুটো শিংওয়ালা লোক তাদের দিকে ফিরে তাকায় এবং রাশেদ ভাইয়ের হাত খপ করে ধরে ফেলে। আর ঠিক তখনই রাশেদ ভাইয়ের বন্ধু এই দৃশ্য দেখে ভয়ে পেছন দিকে এলোপাথারি দৌড়াতে থাকে। তিনি নিজেও জানেন না তিনি কোন দিকে দৌড়াচ্ছেন। তার কাছে মনে হচ্ছিল তার পেছনে পেছনে ভয়ঙ্কর কোনো ঝড় তেড়ে আসছে। তিনি এভাবে কতক্ষণ দৌড়িয়েছেন তা উনি নিজেও জানেন না। একসময় তিনি কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যান, এরপর তার কিছু মনে নেই। তিনি যখন জ্ঞান ফিরে পান তখন তিনি দেখতে পান তিনি নাভারণ উপজেলার হসপিটালে ভর্তি। তাকে বেনাপোল গেটের এক পাশে ভোরবেলায় কিছু লোক অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে এনে ভর্তি করায়। তখন তার শরীরে প্রচুর ব্যথা, জ্বর ছিল। তো তিনি ভাবেন এত দূর উনি কিভাবে এলেন, কারণ বেনাপোল গেট তাদের গ্রাম থেকে 15 থেকে 16 কিলোমিটার দূরে। এদিকে রাশেদ ভাই ভোর হওয়ার পরেও বাড়িতে না ফিরলে তার বাবা কিছুটা চিন্তিত হয়ে পড়েন। ঠিক কিছুক্ষণ পরে খবর আসে রাশেদ ভাই পুকুরের পাশে এক আম গাছের ডালের উপর কাদামাটি মাখা অবস্থায় অজ্ঞান হয়ে ঝুলে আছে। তখন রাশেদ ভাইকে গাছ থেকে নামিয়ে আনা হয়। রাশেদ ভাইয়ের শরীরও প্রচুর জ্বর ছিল। 2 দিন পরে রাশেদ ভাইয়ের জ্ঞান ফেরে, কিন্তু তিনি কোনো কথা বলতে পারছিলেন না, শুধু এদিক ওদিক তাকান আর একটি কথায় আওড়াতে থাকে, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। এছাড়া উনি আর কিছুই বলতে পারছিলেন না। তাকে গ্রাম্য মসজিদের হুজুর দিয়ে ঝাড়ফুঁক করা হয়, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছিল না। এক পর্যায়ে রাশেদ ভাইকে যশোর সদর হসপিটালে ভর্তি করা হয়। বিভিন্ন চেক আপ করার পর ডাক্তার বলেন তার ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এর 2 দিনের মাথায় রাশেদ ভাই মারা যান। রাশেদ ভাই মারা যাওয়ার আগে কিছুই বলে যেতে পারেনি যে তার সাথে আসলে কি হয়েছিল। এভাবেই রাশেদ ভাই সকলকে ছেড়ে চলে যান। রাশেদ ভাইয়ের ওই যে বন্ধুটি এখনো সুস্থ আছে, আল্লাহর অশেষ রহমতে তার সাথে আর কোনো কিছু ঘটেনি, সে ওখানে আর কাজও করেনি পরবর্তীতে। এই ঘটনার বিস্তারিত বিবরণ রাশেদ ভাইয়ের বন্ধুই পরবর্তীতে দিয়েছিল। কিন্তু রাশেদ ভাই কিভাবে মারা গেল
কিভাবে গাছের আগায় উঠলো সেটা আমরা অনুমান করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছিল সেটা বলা যায় না, কারণ উনি তো বলে যেতে পারেননি। রাশেদ ভাইয়ের ছোট ছোট দুটো সন্তান আছে, আর টুটুল ভাই বলেছেন যে তার দুটো সন্তানের জন্য দোয়া করতে। উনি এটাও বলেছেন যে ওনার কাছে টাইম ট্রাভেলের একটি ঘটনা রয়েছে, যেটা ওনার এক বড় ভাইয়ের, আর সেটি নাকি এখনো চলমান আছে। সময় করে উনি সেটা পাঠাবেন আমাদেরকে। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। সেই ঘটনা শুরু হয়েছিল এক স্টেশনের নির্জন প্রান্তরে। রাস্তার একধারে আমার অ্যাম্বুলেন্সটি। সামনের চায়ের দোকানে একটা কাঠের বেঞ্চে বসেছিলাম। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছিল, কিন্তু সোজা উপরে নয়, কেমন যেন বাঁকা হয়ে বাতাসে মিলিয়ে যাচ্ছিল। প্রকৃতি যেন নিজের শ্বাস নিজে আটকে রেখেছে। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোন বের করতেই স্ক্রিনে চোখে পড়ল হাসপাতাল থেকে একের পর এক কল। ব্যাক করতেই ওপাশ থেকে ওয়ার্ড বয়ের কণ্ঠ ভেসে এলো, রফিক চাচা, একটা লাশ নিয়ে এখনই তার বাড়িতে যেতে হবে, এক মুহূর্ত নষ্ট না করে হাসপাতাল চলে আসুন। লাইনটা কেটে গেল। আমি চায়ের কাপটা টেবিলে রেখে দিলাম, অর্ধেক রেখে উঠে পড়লাম। তখন বাড়িতে আমার ছেলের 7 দিন ধরে উদুম জ্বর। ডাক্তার বলেছেন ঢাকা নিয়ে যেতে হবে। মাস শেষে যা টাকা থাকবে তা দিয়ে হয়তো ওষুধই কেনা হবে না। এই একটা ট্রিপের টাকায় অন্তত কয়েকদিনের ওষুধ চলবে। আসলে জীবিকা কখনো মানুষের ভয় বোঝে না, বোঝে শুধু পেটের টান। রাত তখন কতটা গভীর বলতে পারবো না। আসলে দীর্ঘ 17 বছর ধরে এই পথে চলছি। রাতের কোন প্রহরে আকাশের রং কেমন হয়, বাতাসের গন্ধ কেমন বদলায়, তা শরীর নিজেই চেনে। কিন্তু সেদিনের রাতটা অন্যরকম ছিল। হাসপাতালে পৌঁছতেই একটা অদ্ভুত অস্বস্তি গলার কাছে জমে উঠল। করিডোরের টিউবলাইটের আলো স্বাভাবিকের চেয়ে বেশি ফ্যাকাশে। বাতাসে ফরমালিনের চেনা গন্ধটা আছে, কিন্তু তার সাথে আছে মৃত লাশের পচা গন্ধ। একটা নার্স কোনো কথা না বলে আমাকে মর্গে নিয়ে গেল। ট্রলির উপর একটা সাদা চাদরে ঢাকা দেহ। চাদরের এক কোণ ধরে সরালাম, হাতটা সাথে সাথে সরিয়ে নিলাম। লাশটা সারা শরীর ধবধবে সাদা। শুধু রক্ত শূন্যতা নয়, যেন শরীরের প্রতিটি ফোঁটা রক্ত কেউ শুষে নিয়েছে। হাড়ের উপর চামড়া টান টান হয়ে সেঁটে আছে, কোথাও কোথাও পচে গেছে। আর শরীরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় কালশিটে দাগ। কতদিন ধরেই কাজ করছি, এত লাশ দেখেছি, কিন্তু সেই মুহূর্তে আমার শরীর ঠান্ডা হয়ে এলো। আড়ষ্ট কণ্ঠে নার্সকে জিজ্ঞাসা করলাম, এই ছেলেটার সাথে কি হয়েছে? নার্স চারিদিকে তাকালো, তারপর অত্যন্ত নিচু স্বরে বলল, পরিবার দাবি করছে ছেলেটার উপর নাকি কোনো কালো জাদু করা হয়েছিল। সেই শক্তির নির্যাতনের ফলেই দাগগুলো ফুলে উঠেছে। আমি ঠোঁটের কোণে একটা হাসি টানার চেষ্টা করলাম। সেই হাসিটা কতটা মিথ্যা ছিল আমি নিজেই জানতাম। ঠিক তখনই করিডোরে ডক্টর মনোজবাবুর পায়ের শব্দ। তাকে দেখেই বুঝলাম যে তিনি স্বাভাবিক নেই। চোখের নিচে কালি, ঠোঁট শুকনো। আমার পাশে এসে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, সীতাকুণ্ডের একদম শেষ প্রান্তে যেতে হবে, যেখানে লোকালয়ের সীমানা শেষ। কিন্তু রফিক চাচা লাশের পরিবার বলেছে দেহটা বহনের সময় অত্যন্ত সাবধানে যেতে। মনোজবাবুর কথা শুনে ভয় করলেও ছেলের কথা মনে পড়তেই সকল ভয় ফেলে রাজি হয়ে গেলাম যেতে। আমার গলায় ঝোলানো তাবিজটা তখনও ঠান্ডাই ছিল। সেটাই ছিল সেই মুহূর্তের একমাত্র স্বাভাবিক জিনিস। রাত তখন 2টো ছুঁই ছুঁই। লাশটা যখন অ্যাম্বুলেন্সের পিছনে কেবিনে তোলা হলো, ঠিক সেই মুহূর্তেই আকাশের মেজাজ গেল বদলে। গুমট লাগতে শুরু করলো। চারিদিক খুব স্তব্ধ, যেটা স্বাভাবিক নয়।
হাসপাতাল থেকে বের হয়ে সীতাকুণ্ডের দিকে গাড়ি ঘোরালাম। হেডলাইটের দুটো হলুদ আলো ছাড়া সামনে শুধু অন্ধকার। গাড়ি চালাতে চালাতে হঠাৎ করেই চাচার কথা মনে পড়ল। গ্রামের মানুষ তাকে আধ্যাত্মিক মানুষ বলে মানত। সকলে বলতো তিনি অমঙ্গলের আঁচ আগে ভাগেই পান। শৈশবে একদিন তিনি আমার হাত ধরে বহুক্ষণ চেয়ে রইলেন, তারপর নিজেই একটা তাবিজ বুনে আমার গলায় পরিয়ে দিলেন। বললেন, এটা থাকতে ভবিষ্যতে কোনো বড় বিপদ তোকে ছুঁতে পারবে না। তখন ছোট ছিলাম, বিশ্বাস করিনি। বড় হয়েছি, ভুলেও যাইনি। ড্রাইভিং সিটে বসে হঠাৎ করে টের পেলাম গলার তাবিজটা গরম হয়ে উঠছে। আমি সামনের রাস্তায় চোখ রাখলাম, হাত শক্ত করলাম স্টিয়ারিংয়ে। সীতাকুণ্ডের পথে ঢুকতেই রাস্তার দুপাশ গেল বদলে। বসতি কমে এলো। বড় বড় গাছ, যাদের ডালপালা রাস্তার উপর দিয়ে এপাশ ওপাশ হাত মিলিয়ে দিয়েছে যেন একটা সুড়ঙ্গ, সেরকম রাস্তার মধ্যে দিয়ে আমার গাড়ি চলল। যেন হেডলাইটের আলো সেই সুড়ঙ্গে ঢুকে হারিয়ে যাচ্ছে। হঠাৎ দেখলাম রাস্তার ঠিক মাঝখানে কিছু একটা দাঁড়িয়ে। প্রথমে বুঝলাম না, দূর থেকে মনে হলো যেন কোনো বড় পাথর বা কোনো উপচে পড়া গাছের গুঁড়ি। তারপর হেডলাইটের আলো এগিয়ে গেল, দেখলাম একটা মানুষ। হর্ন দিলাম, তাও সরল না। আবার দিলাম, তবুও মানুষটা নড়ল না। আতঙ্কে পা চলে গেল ব্রেকে। চাকার সাথে পিচের সে তীক্ষ্ণ ঘর্ষণের শব্দ রাতের নীরবতা ছিঁড়ে দিল। আর ঠিক সেই মুহূর্তেই পেছনের ক্যাবিনে রাখা নিথর দেহটি যেন সামান্য নড়ে উঠল। কিন্তু গলায় তাবিজের জ্বালা হঠাৎ দ্বিগুণ হয়ে উঠল। কাঁপতে কাঁপতে গাড়ির থেকে তাকালাম। হেডলাইটের আলোয় দেখলাম প্রায় 6 ফুট লম্বা একজন বৃদ্ধ, পরনে মিশমিশে কালো পাঞ্জাবি। তার চোখ দুটো অস্বাভাবিকভাবে স্থির, চোখের মনি নড়ছে না, যেন দুটো কাঁচের গুলি বসিয়ে দেওয়া হয়েছে। গলা শুকিয়ে কাঠ। থতমত খেয়ে বললাম, হুজুর, এত রাতে এই নির্জন পথে? তিনি এক মুহূর্ত নীরব রইলেন। তারপর, বাবা, আমার বিবির প্রাণ বাঁচাতে হবে। তার শরীরের অবস্থা ভালো না, তুই আমার সাথে যেতে পারবি? সীতাকুণ্ডে আমার বাড়ি, এখনই হাসপাতালে না নিলে আর বাঁচবে না। কথাগুলো মানবিক, কিন্তু স্বরে যেন কোনো উষ্ণতা নেই, যেন কেউ মানবিক কথার সুর মুখস্থ করে বলছে। আমি বললাম, হুজুর ক্ষমা করবেন, আসলে আমায় এই লাশটা আগে পৌঁছে দিতে হবে। আমি সীতাকুণ্ডেই যাচ্ছি, আমি আমার কাজ সেরে আপনার বাড়ি যাব। তার মুখের চেহারা বদলে গেল, চোখের কোণে একটা লাল আভা জ্বলে উঠল। তারপর পাথরের মতো কঠিন স্বরে বলল, তুই কি চাস একজন জ্যান্ত মানুষ মারা যাক? ওই লাশটাকে যেখানে নিয়ে যাবি সেখানে রেখে আয়, তারপর আমার সাথে চল। বিনিময়ে 20,000 টাকা। 20,000? অসুস্থ মানুষের প্রাণের দায় আর ছেলের কথা মনে পড়তেই আমি দুর্বল হয়ে রাজি হয়ে গেলাম। তিনি আমার কথার জবাব দিল না, শুধু আঙুল তুলল একবার। পকেট থেকে বের করলো একটা বান্ডিল। নোটগুলো হাতে পড়তেই আমার শরীরের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল, কারণ তার পুরো শরীর বরফের মতো ঠান্ডা। টাকাটা পকেটে রেখে দিলাম। হাতের ঠান্ডাটা গেল না। আমি তাকে সামনের আসনে বসতে বললাম। তিনি এক অদ্ভুত জেদ নিয়ে বললেন, না, আমি সামনে বসবো না, আমি পেছনে ওই লাশের সাথেই বসবো। আমার শরীরের রক্ত 1 সেকেন্ডের জন্য স্থির হয়ে গেল। কাঁপা গলায় বললাম, হুজুর, পেছনে তো একটা মৃতদেহ, গন্ধ আসবে, আপনার কষ্ট হবে। তিনি ধীরে হাসলেন। সেই হাসির শব্দ রাস্তায় প্রতিধ্বনিত হয়ে বনের দিকে মিলিয়ে গেল। না রে, আমি পিছনেই থাকবো। ওই দেহের উপর এক মায়াবী শয়তানের ভর। আমি পাশে বসে পবিত্র কোরআন পড়ব, না হলে সেই অশুভ শক্তি তোকে ছিঁড়ে খাবে। কোনো উপায় না পেয়ে তাকে পেছনের কেবিনের দরজা খুলে দেওয়ার সময় তার মুখের ফ্যাকাশে আলো যেন এক ঝকঝক করে উঠল। আর সেই ঝলকে আমি দেখলাম তার চোখ দুটো সেই লাশের দিকে এমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে
তার ঠোঁটের কোণে এমন এক বিকৃত হাসি যা আমি আগে কারোর মুখে দেখিনি। পেছনের কেবিনের দরজা সজোরে বন্ধ হলো। এখন সেখানে এক মৃতদেহ আর এক রহস্যময় ছায়া মানব পাশাপাশি। চারপাশে গহীন অন্ধকার, আর মাঝখানে ড্রাইভিং সিটে আমি একা। গাড়ি আবার এক যন্ত্রণাদায়ক লোহার শব্দে চলতে শুরু করলো। ঠিক তখনই আকাশ চিরে বিদ্যুতের এক ভয়ঙ্কর ঝলক যেন প্রকৃতিও শেষবারের মতো সতর্ক বার্তা ঘোষণা করল। রিয়ার ভিউ মিররে তাকাতেই আমার হৃদস্পন্দন থমকে গেল। দেখলাম সেই হুজুর লাশের দিকে এমন বিকৃত হাসি দিয়ে তাকিয়ে আছেন, যেন কোনো ক্ষুধার্ত পশু তার শিকারকে মেপে নিচ্ছে। গলার তাবিজটা এবার এতটাই গরম হয়ে উঠল যে আমি বুকের উপর হাত দিলাম। চামড়া পুড়ে যাচ্ছে মনে হলো। আমি ভয়ে বুক কাঁপানো স্বরে বললাম, হুজুর, কোরআন পড়ছেন না যে? পিছন থেকে অত্যন্ত শীতল, হাড় কাঁপানো একটা উত্তর ভেসে এলো, তুই গাড়ি চালা, আমি পড়ছি। মিনিট 10 পর আমরা প্রবেশ করলাম এমন এক পথে যেখানে অন্ধকারের রাজত্ব ছাড়া আর কিছুই নেই, যেখানে দুপাশে বড় বড় গাছগুলো অন্ধকারে এক একটা হাতের মতো গাড়িটাকে ধরতে চাইছে। গাড়ির ইঞ্জিনের একটানা গুঞ্জন ছাড়া চারপাশ নিস্তব্ধ। ঠিক তখনই আকাশের সেই ঘুমট ভাবটা ফেটে গিয়ে বৃষ্টির প্রথম ফোঁটাগুলো অ্যাম্বুলেন্সের কাঁচের উপর আছড়ে পড়ল। প্রতিটা ফোঁটা যেন অন্ধকারের বুকে এক একটা পেরেক ঠুকছিল। বজ্রপাতের নীলচে আলোয় সীতাকুণ্ডের পাহাড়গুলো প্রতি ক্ষণে ক্ষণে বিভৎস রূপে দৃশ্যমান হচ্ছিল। ঠিক এই নারকীয় আবহের মাঝে আমার কানে এলো সেই কণ্ঠস্বর। শুনলাম, মাদ্রাসায় পড়িনি, কিন্তু ছোটবেলা থেকে নামাজ পড়ি। কোরআনের সুর আমার কানের মধ্যে গেঁথে আছে। সেই সুর শুনলে বুকের ভেতর একটা প্রশান্তি নামে নিজে থেকেই। কিন্তু সেদিন সেই সুর শুনে বুকের ভেতর কিছু একটা কেঁপে উঠল। মনোযোগ দিয়ে শুনলাম, শব্দগুলো চেনা চেনা আরবি শব্দ, চেনা আয়াতের ছন্দ। কিন্তু হঠাৎ মাথায় এলো, শৈশবে পীর চাচা একদিন বলেছিলেন, শয়তান পবিত্র কথা উচ্চারণ করতে পারে না, সে পবিত্র শব্দকে শুধু উল্টো করে পড়তে পারে। তখন বিশ্বাস করিনি। আমি কান খাড়া করলাম, একটা আয়াত ধরলাম, সেটা আমার চেনা। প্রথম শব্দটা থেকে শেষ শব্দটার দিকে গেলে যা হয়, পিছন থেকে সেটা ঠিক উল্টো দিকে চলছে। শেষ শব্দটা প্রথমে, প্রথম শব্দটা একদম শেষে। কোনো ইমানদার মুসলমানের পক্ষে এই জঘন্য কাজ করা অসম্ভব। আমার মেরুদণ্ড দিয়ে বরফ শীতল একটা স্রোত নেমে গেল। স্টিয়ারিং ভিজে গেল ঘামে। আশেপাশের পরিবেশ হঠাৎ করে বদলে গেল। বৃষ্টি আর বজ্রপাত, তার সাথে উল্টো কোরআন মিলে এক নারকীয় আবহাওয়া তৈরি হলো। আমি বুঝলাম, পেছনের আসনে বসে থাকা মানুষটি কোনো হুজুর নন, তিনি মানুষই নন। ভয় আর ঘৃণায় আমি চিৎকার করে উঠলাম, কে আপনি? আপনি তো কোনো হুজুর নন। উত্তরের বদলে কেবিনের ভিতর থেকে ভেসে এলো এক বিকট পৈশাচিক হাসি। সেই হাসি অ্যাম্বুলেন্সের লোহার দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসতে লাগলো, যেন চারিদিক থেকে একসাথে হাসছে। তারপর সেই গম্ভীর কর্কশ কণ্ঠ, কিরে, এখনো চিনলি না? বিদ্যুতের এক তীব্র ঝলকে আমি আবার রিয়ার ভিউ মিররের দিকে তাকালাম। আমার চোখ বিস্ফারিত হয়ে গেল। সেই হুজুরের মুখে আর সেই আগের মুখ নেই, শরীর নেই। হাড়গুলো মর্মর শব্দে ভেঙে বিকৃত আকার নিচ্ছে, চামড়া তুবড়ে ঝুলে পড়ছে। কোটরের ভিতর চোখ দুটো আগুনের মনির মতো জ্বলজ্বল করছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। কোন রকমের সামনের দিকে তাকিয়ে স্টিয়ারিংটা শক্ত করে ধরলাম। পর মুহূর্তেই এক বুক ফাটা গর্জনে, বিদ্যুতের এক তীব্র ঝলকে পরের সেকেন্ডে দেখলাম সেই সত্তা
লাশের বুকের উপর চেপে বসেছে, যেন কোনো ক্ষুধার্ত শিকারী তার শিকারকে খুবলে ধরার আগে বসে। আমার হাত কাঁপতে শুরু করলো, স্টিয়ারিং প্রায় ফসকে যাচ্ছিল। বৃষ্টির সেই তাণ্ডবের মাঝেও আমি স্পষ্ট শুনতে পেলাম কটমট করে হাড় চিবানোর শব্দ। রিয়ার ভিউ মিরারে যা দেখলাম তা দেখার পর সুস্থ মানুষের হিতাহিত জ্ঞান থাকা অসম্ভব। সেই অশরীরী সত্তাটা লাশের একটা হাত মরমর করে ছিঁড়ে ফেলছে। ক্ষতস্থান থেকে টপ টপ করে রক্ত ঝরছে, আর সে তৃষ্ণার্ত পশুর মতো সেই দূষিত রক্ত চাটছে। বিদ্যুতের এক একটা ঝলকে পেছনের দৃশ্য খণ্ডে খণ্ডে দেখা যাচ্ছিল, যেন কেউ একটা ভয়ঙ্কর চলচ্চিত্র একটু একটু করে দেখাচ্ছে। শয়তানটা তখন লাশের হাতের মাংস দাঁত দিয়ে পৈশাচিক উল্লাসে খুবলে খাচ্ছে। সেই কাঁচা মাংস চিবানোর শব্দ আর বাইরের বজ্রপাত মিলে এক বিভীষিকাময় নরক তৈরি করলো। আমার চারপাশ ঘুরতে লাগলো, মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি শুধু অনুভব করলাম আমি এক অনন্ত অন্ধকারের দিকে ছুটে চলেছি। আমার গলার তাবিজটা এবার এত গরম হলো যে আমি বুকে হাত চাপলাম। মনে হলো চামড়া পুড়ে যাচ্ছে, কিন্তু হাত সরাতে পারলাম না। হাত কাঁপছে, স্টিয়ারিং ফসকে যাচ্ছিল। কিছু সময় পার হলো। অজস্র ভয় আর দুশ্চিন্তার পাহাড় মাথায় নিয়ে কোনো মতে আমি আমার গন্তব্যের কাছাকাছি পৌঁছতে শুরু করলাম। আর সামান্য কিছুক্ষণের পথ বাকি। ততক্ষণ বাইরে প্রকৃতি এক প্রলয়ঙ্কারী রুদ্রমূর্তি ধারণ করেছে। মুষলধারে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে চলছে বজ্রপাতের তাণ্ডব। চারদিকটা যেন এক জীবন্ত নরকে পরিণত হয়েছে। গাড়ির হেডলাইটের সেই ক্ষীণ আলোয় দেখতে পাচ্ছিলাম রাস্তার দুপাশের গাছপালাগুলো তীব্র ঝোড়ো বাতাসে উন্মাদের মতো আছাড় খাচ্ছে। আর সেই শয়তানটা কিছুক্ষণ পর পর এক অতি প্রাকৃত অট্টহাসিতে মাতছে। হট করে টের পেলাম পেছনে সেই নারকীয় কোলাহল থেমে গেল। একদম চুপ হয়ে গেল চারপাশ। তারপরই ভেসে এলো এক অদ্ভুত কটমট করে শব্দ। আমি অত্যন্ত ধীরে ভয়ে আড়ষ্ট হয়ে আবারও আয়নার দিকে তাকালাম। আর ঠিক তখনই বুকটা ধক করে উঠল। দেখলাম সেই শয়তানটা লাশের দ্বিতীয় হাতটাও এক বীভৎস শব্দে ছিঁড়ে ফেলছে। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ইঞ্জিন এক বিকট গোঙানি দিয়ে থেমে গেল। ড্যাশবোর্ডের আলো নিভে গেল, সব নিকষ কালো। আমি আতঙ্কে পাগলের মতো চাবি ঘুরিয়ে গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম। একবার, দুবার, বারবার, কিন্তু স্টার্ট হলো না। গাড়িটা রাস্তার মাঝখানে একটা পাথরের মতো স্থির হয়ে পড়ে রইল। চারপাশ থেকে নেমে এলো এক ভয়ঙ্কর নিস্তব্ধতা, শুধু বৃষ্টির অবিরাম শব্দ আর আমার নিজের হৃদস্পন্দনের উন্মত্ত আওয়াজ। হঠাৎ সেই নীরবতা চিরে এক গম্ভীর কণ্ঠস্বর আমার কানে প্রতিধ্বনিত হলো। কিরে, এখনো বসে আছিস? তোর তাবিজের জোরে আজকের মতো ছেড়ে দিচ্ছি। দৌড় লাগা, কিন্তু পেছনে তাকাবি না, একবারও না। কণ্ঠস্বরটা ছিল চরম হুমকির। ঠিক তখনই এক বিকট শব্দে অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা সজোরে খুলে গেল। মনে হলো পুরো গাড়িটা যেন একবার তুলে উঠল এবং পিছনের ভার হঠাৎ কমে গেল। চারপাশ ভারী হয়ে উঠল। হঠাৎ সেই ছায়ামূর্তিটি রাস্তার দিকে একটা বিশাল লাফ দিল। মুহূর্তের মধ্যেই সে সেই গহীন আঁধারে মিশে গেল। আমি তখনও প্রাণপণ শক্তিতে গাড়ি স্টার্ট দেওয়ার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মনের ভিতর শুধু একটাই আরতি, হাবা আজকের মতো আমায় বাঁচায় দাও। কিন্তু গাড়ি এক চুলো নড়ল না। ঠিক তখনই পিছনের সেই ঘন অন্ধকার থেকে শয়তানটা আবার গর্জে উঠল। আমি কি বলছি, দৌড় লাগা! আমি বুঝে গেলাম এটাই শেষ সতর্কবার্তা। আর কোনো সময় নেই। এক মুহূর্ত দেরি না করে আমি গাড়ি থেকে নামলাম, দৌড় লাগালাম। পা কাদায় ডুবলো, বৃষ্টি আমাকে ভিজিয়ে দিল এক মুহূর্তে। চারপাশ তখন জমাট বাঁধা অন্ধকারে ঘেরা। দূরে কোথাও এক ফোঁটা ক্ষীণ আলোর আভা দেখা যাচ্ছিল। বৃষ্টি তখনও অবিরাম ঝরছিল। আমি আর পিছনে তাকালাম না, শুধু প্রাণপণে সেই অজানা আলোর দিকে দৌড়তে শুরু করলাম। সেই ক্ষীণ আলোর রেখাটিকে সামনে রেখে আমি তখন উন্মাদের মতো দৌড়ে চলেছি। পার মাটির সংযোগ যেন হারিয়ে ফেলছি। মনে হচ্ছিল এই মুহূর্তে থামলে ওই শয়তানটা আমাকে ছিঁড়ে ফেলবে।
আমি পিছনে তাকালাম। ঠিক সেই মুহূর্তে আকাশ চিরে একটা ভয়ঙ্কর বজ্রপাত পাশের একটা গাছের উপর আছড়ে পড়ল। কানের পর্দা ফাটানোর শব্দে চারিদিক কেঁপে উঠল। বিদ্যুতের সেই নীলচে আলোয় এক মুহূর্তের জন্য রাত্রির পর্দা সরে গেল। আর আমি যা দেখলাম তা না দেখলেই হয়তো ভালো হতো। অ্যাম্বুলেন্সের পাশে রাস্তার নিচে সেই মৃতদেহটা নিথর হয়ে পড়েছিল, কিন্তু চোখের পলকে দেখলাম সেই দানবীয় দীর্ঘ ছায়াটি এক ঝটকায় রাস্তা থেকে লাশটা তুলে নিল। তার চোখ দুটো রক্ত জবা ফুলের মতো লাল, বিদ্যুতের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। আর ঠিক সেই অন্তিম সময়ে আমি অনুভব করলাম তার সেই রক্তবর্ণ দৃষ্টির রেশ এখনো আমার দিকে স্থির হয়ে আছে। তারপর সেই শয়তানের বিকট হাসি বনের ভেতর থেকে প্রতিধ্বনিত হয়ে ভেসে এলো। তোকে আমি পিছনে তাকাতে নিষেধ করেছিলাম, এখন দেখ আমি তোর কি দশা করি। সে কণ্ঠস্বর আমার শরীরের ভেতর দিয়ে বজ্রপাতের মতো বয়ে গেল। আমার পা দুটো যেন আমার মস্তিষ্কের হুকুম ছাড়াই উন্মাদের মতো কাদা এবং মাটির পথ চিরে ছুটতে শুরু করলো। তখন কেবল একটাই চিন্তা, পালাতে হবে। ঠিক তখনই টের পেলাম আমি একা ছুটছি না, আমারই গতির সাথে পাল্লা দিয়ে ঠিক পিছনে কেউ একজন ধাওয়া করেছে। সামান্য ঘাড় ফেরাতেই বুকের ভিতরটা শুকিয়ে ঘাট হয়ে গেল। দেখলাম সেই রক্ত জবা লাল চোখ দুটো অন্ধকারের ভিতর থেকে দুটো জ্বলন্ত মণির মতো আমার পিছু নিয়েছে। লোকালয় তখনও বেশ খানিকটা দূরে। সামান্য ঘাড় ঘোরালাম, দেখলাম কেউ নেই। মনে হলো হয়তো আজ জমের দুয়ার থেকে ফিরে এসেছি। ঠিক তখনই পিঠের উপর এক প্রচন্ড পৈশাচিক আঘাত আছড়ে পড়ল। মনে হলো যেন কোনো অদৃশ্য দানবীয় হাত আমাকে এক ঝটকায় শূন্যে ছুঁড়ে মারল। শরীরটা ঘাস আর মাটির উপর দিয়ে ছিটকে গিয়ে পড়ল। আমার চারিপাশে ঘুরতে লাগলো একটা দীর্ঘ কালো অবয়ব। সে আমার উদ্দেশ্যে একটা কর্কশ কণ্ঠে বলে উঠল, তোকে পিছনে তাকাতে নিষেধ করেছিলাম, তুই আমার কথা শুনলি না, দেখ এবার তোর কি করি। আমি ভয়ে আকাশ ফাটানো আর্তনাদ করে উঠলাম, বাঁচাও আল্লাহ, আমায় বাঁচাও। ঠিক সেই মুহূর্তে যখন আমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে, ঠিক সেই সময় ফজরের প্রথম আজানের শব্দে চারিদিক ভরে গেল। আর সে হুজুর রূপী শয়তানটা এক আর্তনাদ দিয়ে বলে উঠল, আজ যা করলি তার জন্য আমি আবার আসবো। তারপর আর কিছু মনে নেই। পরদিন যখন চোখ মেললাম, কোথায় আছি বুঝতে পারলাম না। চারপাশে মানুষের গলার আওয়াজ, ঝাপসা মুখ, কেউ একটা ভেজা কাপড় কপালে দিচ্ছে। কোন রকম অস্পষ্ট কণ্ঠে জিজ্ঞাসা করলাম, আমি কোথায়, আমার সাথে কি হয়েছে? তখন একজন বয়স্ক ভদ্রলোক বললেন, তখন ফজরের নামাজ পড়তে উঠেছিলাম, বাইরে বাঁচাও চিৎকার শুনে বেরিয়েছিলাম, তুমি আমাকে ঘরের পেছনের গোয়াল ঘরের সামনে পড়েছিলে। নিঃশ্বাস আছে কিনা বোঝা যাচ্ছিল না, আর তোমার পেছনে একটা কালো ছায়া ছিল, বিশাল। আমাকে দেখেই সে তোমার কানের কাছে ঝুঁকলো, কিছু বলল, তারপর মিলা গেল। ঘরের ভিতর একটা ভয়ঙ্কর নীরবতা নামলো। আমি উঠে বসতে গেলাম, কিন্তু পিঠে জ্বালা করে উঠল। পরে আয়নার সামনে দাঁড়িয়ে শার্ট তুলে দেখলাম পিঠে 3টি গভীর আঁচড়ের দাগ, মাংস উপড়ে গেছে, কালচে রক্ত শক্ত হয়ে গেছে। তাদেরকে আমার পুরো ঘটনাটা বললাম। সেদিন গ্রামের কয়েকজনকে সঙ্গে নিয়ে জঙ্গলে ফিরে গেলাম। অ্যাম্বুলেন্স ঠিক সেখানেই দাঁড়িয়েছিল। আমরা খাদের নিচে নামলাম। আমরা জঙ্গলের গভীরে প্রবেশ করলাম। প্রতিটা পা ফেলার সাথে সাথে আমার হৃৎপিণ্ড যেন পাঁজরের দেয়াল ভাঙতে চাইছিল। হঠাৎ করেই ঝোপের আড়ালে চোখ পড়তেই সবার বুক ধক করে উঠল। সেখানে পড়েছিল সেই মৃতদেহটা, কিন্তু সেটা এখন আর সাধারণ লাশ নেই। ওটা হয়ে উঠেছে মৃত্যুর এক বিভৎস শিল্পকর্ম। কোটর থেকে উপড়ে নেওয়া হয়েছে চোখ দুটো, দুটো হাত নেই, পুরো শরীরটা এক পৈশাচিক আক্রোশে ছিন্ন ভিন্ন করা। মাথাটা ঘাড়ের উপর এমনভাবে মুচড়ানো যে কপালটা পিঠের দিকে চলে এসেছে। আমরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম, কেউ কাঁদল না।
সৎকার শেষে ফিরে আসার সময় অবসন্ন মনে পকেটে হাত দিতেই আমি পাথর হয়ে গেলাম। পকেটের ভেতর সেই 20,000 টাকার পুরো বান্ডেলটা। হাতে নিতেই সেই পুরনো ঠান্ডা পরিচিত গন্ধটা পেলাম। এই টাকা তো সেই অশরীরী সত্তাটি দিয়েছিল। এটি আজও আমার পকেটে কিভাবে টিকে আছে? আমি নোটগুলোর দিকে তাকিয়ে রইলাম। কিছু প্রশ্নের উত্তর এই পৃথিবীতে না জানাই ভালো। গাড়িতে ফিরে ড্রাইভিং সিটে চোখ পড়ল। সিটের ঠিক মাঝখানে লোহার তাবিজটা 2 টুকরো হয়ে পড়ে আছে, ভেতরের বর্ষ সিটের উপর ছড়িয়ে। 17 বছর এটা আমার গলায় ছিল। 17 বছরে একটা আঁচড়ও লাগেনি, কিন্তু সেই রাতে এটা তার শেষ শক্তিটুকু দিয়ে তার কাজ শেষ করেছে। আমাকে বাঁচিয়ে নিজে শেষ হয়ে গেছে। গৌরবদা, এই ছিল আজকের ঘটনা।